তো প্রথমে দেখো তোমাদের 30 মার্কসের মধ্যে লেখা হচ্ছে না। এটাতে হচ্ছে আচ্ছা, 30 মার্কসের মধ্যে তোমাদের 20 + 5 + 5 এইভাবে থাকবে। তো তো দেখো মেন হচ্ছে 5 মার্কস তোমার ডিপেন্ড করছে ভাইবার উপর। জেনারেলি ওখানে সবাই 3 মার্কস পেয়েই যায়। এবার ওখানে কিছু ছোট ছোট কোশ্চেন করে, যেরকম দেখো এখানে তোমার শেপ আছে, তারপরে এনডিম। এনডিম মানে কি বলেছিলাম বলো তো? নাম্বার অফ ডাইমেনশন, সাইজ, তারপর অ্যারেঞ্জ, লাইন স্পেস, লগ স্পেস, আইডেন্টিটি, আই, অ্যাজ, টাইপ। তো এই ছোট্ট ছোট্ট পোর্শনগুলো একটা ভিডিওতে দেওয়া আছে, হয়তো তোমরা দেখতে পাবে কোনো না কোনো ভিডিওতে দেওয়া আছে ছোট্ট ছোট্ট পার্টগুলো। অ্যান্ড রিসেপ, র্যাভেল, ফ্ল্যাটেন, এইচ স্ট্যাক, ভি স্ট্যাক। জেনারেলি ভি স্ট্যাকের কাজ আমরা কোথাও করিনি, দরকার পড়েনি, তাই এইচ স্ট্যাকের কাজ আমরা গস এলিমিনেশনে করছি আর কি। ঠিক আছে, পাশাপাশি নাম্বারগুলোকে অ্যাড করার জন্য এইচ স্ট্যাক মানে হরিজেন্টাল স্ট্যাক ইউজ করি। আর দেখো এইগুলো একটু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য। এনপি ডট সাম, এনপি ডট পিআরওডি মানে প্রোডাক্টের জন্য ব্যবহার করা হয়, এনপি ডট মিন মানে অ্যাভারেজ ভ্যালু বের করা হয়, এনপি ডট এসটিডি স্ট্যান্ডার্ড ভ্যালু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য ইউজ করা হয়, এনপি ডট ভিএআর ভ্যারিয়েন্স বের করা হয়। তারপরে হচ্ছে তোমার মিনিমাম, ম্যাক্সিমাম, এনপি ডট এআরজি মিন মানে তোমার এখানে ইন্ডেক্সটা বেরিয়ে আসবে যে কোন ইন্ডেক্সে তোমার মিনিমাম ভ্যালুটা আছে। সিমিলারলি এখানেও তোমার ম্যাক্সিমাম বেরিয়ে আসবে, ইন্ডেক্সের ভ্যালুগুলো বেরিয়ে আসবে। অন্যান্যগুলোর ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম নাম্বার বেরিয়ে আসবে, এখানে মিনিমাম ম্যাক্সিমামের পজিশনগুলো বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা আচ্ছা। তারপর দেখো এখানে এই পোর্শনটা, তো এই পোর্শনটা বলে দিচ্ছি, ভিডিও আছে জিই বলে দেখবে মিডিলের দিকে কোথাও না কোথাও একটা ভিডিও আছে। আচ্ছা, স্যার বলছি যে ওই আগের ইন্ট্রোডাকশন পার্টটার ভিডিওটা কোনটা বললেন? ইন্ট্রোডাকশন পার্টের হ্যাঁ, যেটা বললেন না আপনি, যে ওই ছোট ছোট শর্ট কোশ্চেনের জন্য কোথাও না 5 কোথাও মার্কস আছে, মানে ওটা কোন? তোমাদের আপলোড করা আছে এটুকু আমি শিওর, কারণ আমার মনে আছে আমি আপলোড করেছিলাম এটা। দেখো কোথাও না কোথাও থাকবে। স্যার ইন্ট্রোডাকশন টু নামপাই মডিউল ওইটার মধ্যে আছে? থাকলে থাকতে পারে। ওটা কত মিনিটের ভিডিও আছে? ওটা 1 ঘন্টা 11 মিনিট 25 তুমি মিডিলের দিকে দেখো, স্ক্রল করে নিয়ে গিয়ে যে কি আছে তাহলে বুঝে যাবে। আচ্ছা স্যার। দেখো থাকবে, সবগুলো থাকবে। আমার মনে আছে যে এই পোর্শনটায় আমি তোমাদের আগেই আপলোড করেছিলাম, প্রথম দিকেই। হ্যাঁ, তারপর দেখবে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনে তো টপিকের নাম মেনশন করে বলা আছে। নিউটনস ইন্টারপোলেশন, এটাও তোমার টপিকের নাম মেনশন করে বলা আছে, তো এক্ষেত্রে তোমাদের খুঁজে পেতে অসুবিধা হবে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কিছু পড়ে যাও আর না যাও, ল্যাগ্রাঞ্জ, নিউটন, সিমসন অ্যান্ড ট্র্যাপিজয়েডাল যেন মুখস্থ থাকে পুরোপুরি, মানে ইমেজ অবধি। ঠিক আছে, ইমেজ সহ। দেখো তোমাদের যখন আমি কাজ করিয়েছিলাম, আমি তোমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ঠিক আছে, তারপরে সেগুলোকে নিয়ে ভেঙে ভেঙে এইরকমভাবে দেখিয়েছিলাম ডায়াগ্রাম সহ। তো তোমরা সেই পোর্শনের পুরোটা যেন কিছু বাদ দেবে না, পুরোটাই। কারণ তোমার যখন যদি যার তোমার সিমসন বা ট্র্যাপিজয়েডালস আসবে, তোমাকে বোঝাতে বলবে ইন্টারভিউয়ের জন্য, মানে ওই ভাইভার 5 মার্কসের সময়, যেন ডায়াগ্রাম সহ বুঝিয়ে আসো। কারণ দেখো 30 মার্কস পাওয়া যায় না এরকম না। আগের বারের স্টুডেন্টরা পেয়ে দেখিয়েছে যে 30 মার্কস পাওয়া যায়। 28, 29, 29ও একজন পেয়েছিল, অ্যান্ড 28 অনেকেই পায়। ঠিক আছে, তো তোমরাও চেষ্টা করবে, এরকম না যে তোমার 30 মার্কসের মধ্যে 27-এর বেশি কেউ পায় না, এরকম না, অনেকেই পায়। 28, 27, 29ও পেয়েছে, 30ও পেয়েছে। তো তোমরা চেষ্টা করবে যে পুরো ডায়াগ্রামটা কমপ্লিট করে আসা। ঠিক আছে, আর হচ্ছে আউটপুট ইনপুট মেনশন করে লিখতে হয়, সেটা তোমরা অলরেডি ফার্স্ট সেমে জেনেছো। তার সাথে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাশট্যাগ দিয়ে লিখতে হয়, এগুলোও জেনেছো। তাহলে মেন যে চারটের কথা আমি বললাম, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, নিউটন ইন্টারপোলেশন, ট্র্যাপিজয়েডাল আর সিমসন, মানে
যে কিচ্ছু করে যাবে না ভাবছো সেও এই চারটে অ্যাটলিস্ট করে যাও, কঠিন জিনিস না, ইজি, ঠিক আছে, খুব একটা কঠিন না। একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের হাতে অনেক সময় আছে। পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তোমাদের? 11 তারিখ থেকে, তাই তো? পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে? স্যার 13। 13। আর কেউ আছে তার আগে? স্যার এখনো দেয়নি আমাদের। দেয়নি, তার মানে তাহলে ফার্স্ট ডে দেবে না, ফার্স্ট ডে দিলে দিয়ে দিত। 11 তারিখ মানে ফার্স্ট ডে তোমাদের হয়তো হ্যাঁ এক্সাম। স্যার। স্যার এক্সামের তো রুটিন দিয়ে দিয়েছে, মানে ডেট ওয়াইজ অ্যালটমেন্ট বলেনি, কম হ্যাঁ, কলেজ হয়, হ্যাঁ, এক্সামের রুটিন বলে দিয়েছে আর কি। তাও সোমবার দিন যদি হতো তাহলে অলরেডি দিয়ে দিত। আমাদের দিয়ে দিয়েছে। কবে থেকে? আমার তো 13 তারিখ CC7 আছে, আর 19 তারিখ CC6, আর 21 তারিখ CC5। মানে দেখো লাস্টে পাইথন দিয়েছে। হ্যাঁ, কোথায় সেন্টার পড়েছে? জয়পুরিয়া কলেজ। জয়পুরিয়া কলেজ, মানে মেট্রোর পাশে। অসুবিধা হবে না, খুব পপুলার লোকেশন, মানে মেট্রোর থেকে খুব কাছে। অনেক কলেজ থাকে, তোমার গিয়ে খুঁজে বেড়াতে হয়, এটা এখানে প্রবলেম হবে না। আচ্ছা, এই চারটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের ম্যাট্রিক্সের কিছু কাজ দিয়ে কাজ করাতে পারে, গস এলিমিনেশন আমি দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি। তার সাথে তোমাদের যদি কারো ভাগ্য একটু খারাপ হয়, তাহলে ভাগ্য খারাপ বলে কিছু না, কিছু পলিনোমিয়ালস দিয়ে কাজ দিতে পারে। পলিনোমিয়ালসেরও ভিডিও তোমাদের অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখেছো কিনা জানি না। অ্যান্ড scipy.optimization থেকে তোমার কার ফিডিংয়ের কিছুটা কাজ করা আছে। আর তারপর তার সঙ্গে কিছু অ্যাডিশনালি তোমাদের কাজ দিতে পারে প্লটিং থেকে কিছু কাজ। তো প্লটিংয়ের মনে হয় আমি লাস্ট ক্লাসে হয়তো প্লটিংয়ের কিছু করিয়ে দিয়েছিলাম। তো সেখানে তোমাদের মাল্টিপ্লট কিভাবে করতে হয়, কিভাবে তোমাদের রেঞ্জ সিলেকশন করতে হয়, সেগুলো সমস্ত কিছু ওখানে আছে। টাইটেল কিভাবে লিখতে হয়, ঠিক আছে? তো যারা দেখোনি তারা দেখে নেবে, যারা লাইভ ক্লাস করো তাদের তো খাতাতে থাকারই কথা। আচ্ছা চলো, তারপরে ডিসকাস করি গজ এলিমিনেশনের ব্যাপারটা, যে কি হচ্ছে। তো দেখো, ডিরেক্ট কি কাজ করতে হবে স্যার একটা অলরেডি কথা তোমরা। বলবো যে- কি বলছো? স্যার একটা কথা বলবো জাস্ট, হ্যাঁ হ্যাঁ বল। বলছি যে আপনি এই সানডে ক্লাস নেবেন তো? হ্যাঁ, কেন? স্যার বলছি যে যদি এই সানডে ক্লাস নিন তাহলে একটুখানি কোয়েশ্চেন পেপার যেগুলো এসছে না ইয়ার্স এর, ওইগুলো একটু সলভ করে আলোচনা করে দেবেন, তাহলে মানে ওই কোশ্চেন গুলো না দেখে তোমরা মানে তোমরা পারো পারবো কোশ্চেনগুলো মনে হচ্ছে। আপলোড করেছি, দেখো কোশ্চেনগুলো আপলোড হ্যাঁ করেছি। দেখেছি, হ্যাঁ, কোশ্চেন গুলো দেখেছি, কিন্তু তারপরে মানে দেখে মনে হচ্ছে যেন পারছি না, ওর দেখে জন্য মনে হচ্ছে বললাম যে পারছি আপনি না একবার পেটাবো। হুম, হয়নি সবগুলো প্র্যাকটিস হয়নি। ম্যাক্সিমামই কমন কোশ্চেন আছে, শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু পাল্টানো আছে। ওখানে দেখ কিছু কিছু আছে ট্র্যাপিজয়েডাল, সিমসন, এইগুলোতে কিছু কঠিনের কোনো ব্যাপার আছে? না না ওগুলো বলছি না, বাকি ধরুন যেগুলো একটু টাফ, যেমন RK4 থেকে কয়েকটা অঙ্ক কোশ্চেনে দেখছিলাম, তারপর ইন্টিগ্রেশন। একটা দুটো ডিফিকাল্ট থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে 5টা 6টা কোশ্চেন থাকে তো, বা কোনো কোনো জায়গাতে 8টা কোশ্চেন আছে, সেখানে দেখবে একটা দুটো পারছো না, এরকম থাকবে। তো সেগুলো আপনি জাস্ট অপশনাল। একটু কোশ্চেন গুলো আলোচনা করে দেবেন হ্যাঁ হ্যাঁ, তাহলেই করে হবে। দেবো করে দেবো, ঠিক আছে, করে দেবো। যেটা তোমাদের অসুবিধা মনে হচ্ছে সেটা মার্ক করে রাখো। আচ্ছা দেখো, গজ এলিমিনেশনে মেনলি আমাদেরকে যে কাজ করতে হচ্ছে, অ্যাকচুয়ালি দেখো ওখানে তোমাদের ডিরেক্ট কোনো কিছু ভ্যালু বলা থাকবে না। প্রথমে তোমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, কি টাইপের ইকুয়েশন, ধরো তোমার 2x প্লাস 3y প্লাস 5z ইকুয়াল টু 4। তারপর ধরো x মাইনাস 2y প্লাস 3z ইকুয়াল টু 0। তারপর 5x প্লাস y মাইনাস 7z ইকুয়াল টু 0। ধরো এরকম টাইপের একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন থেকে x, y আর z এর ভ্যালুগুলো বের করতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে
এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা কিভাবে বের করব? জেনারেলি তোমার যদি এরকম এক্স প্লাস ওয়াই, টু এক্স মাইনাস ওয়াই এরকম টাইপের যদি ইকুয়েশন থাকে, তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা খুব ইজিলি এক্স কমা ওয়াই এর সলিউশন বের করেছি। ঠিক আছে, কিন্তু যখন এক্স ওয়াই জেড চলে এসছে, সেক্ষেত্রে আমাদের এটা একটু ডিফিকাল্ট হচ্ছে, তাই তো? সেক্ষেত্রে এক্স ওয়াই জেড আমরা কিভাবে বের করব এই ধরনের কেসের ক্ষেত্রে? তখন দেখো, এর জন্য অনেক রকম প্রসিডিওর আছে, কিন্তু তোমাদের এখানে গস এলিমিনেশন ইউজিং তোমার পার্শিয়াল পাইভটিং মেথড ইউজ করার কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি সেখানে কি হয় দেখো, এই যে পুরো পোর্শনটা লিখেছি, এই পুরো পোর্শনের রাইট সাইডটাকে বাদ দাও, অনলি লেফট সাইডটাকে নেব। আচ্ছা, লেফট রাইট মানে কি? এটাকে বাঁ দিকে নিয়ে এলে তো এটাও লেফট হয়ে যেত, ঠিক আছে? লেফট রাইট মানে আমি বলতে চাইলাম যে শুধুমাত্র এক্স ওয়াই জেডের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে, এক্স ওয়াই জেডের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যদি আমরা নিয়ে দেখি, তাহলে 2, 3, 5, 1, -2, 3, 5, 1, -7। এরকম একটা পোর্শন দাঁড়াবে, ঠিক আছে? এই পোর্শনটাকে ধরো আমরা এ দ্বারা ডিফাইন করছি, অ্যান্ড অ্যানাদার 4, 0, 0 এটাকে আমরা বি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এটাকে বি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এবার এখানের যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের রেসপেক্টে আমরা একটা সলিউশন বের করব, ঠিক আছে? শুধুমাত্র এ না, টোটাল এ আর বিকে কাজে লাগিয়ে আমরা একটা সলিউশন বের করতে পারবো। তা আমাদের মেন টার্গেট কি থাকবে এই সলিউশন বের করার জন্য? মেন টার্গেট থাকবে যে, আচ্ছা দেখো, এক্স ওয়াই, আচ্ছা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এক্স টু ওয়াই টু জেড টু, এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি। দেখো, আগের বার যে পোর্শনটা লিখেছিলাম সেটার এক্স্যাক্ট নিউমেরিক্যাল ভ্যালু আমি তো কোশ্চেনের ইকুয়েশন দেখে লিখিনি, আমি নিজের মতো করে একটা লিখলাম। কোন পেজে? আগের পেজে। এই দেখো আগের পেজে, ঠিক আছে? তো এখানের এই যে কোএফিসিয়েন্টগুলো, সেই কোএফিসিয়েন্টটাকে লিখলাম এক্স ওয়ান, এই কোএফিসিয়েন্টটাকে লিখলাম ওয়াই ওয়ান, অ্যান্ড এই কোএফিসিয়েন্টটাকে লিখলাম জেড ওয়ান। সিমিলারলি এখানে ওয়াই টু, জেড টু, জেড থ্রি, ওয়াই থ্রি, এক্স থ্রি এভাবে লিখলাম। ওকে, এত দূর অব্দি সবার ক্লিয়ার? এই পার্টটাকে লিখলাম অনলি, ঠিক আছে? আচ্ছা, এর করসপন্ডিং যদি এটাকে আমি ধরি সি ওয়ান, সি টু, সি থ্রি, একটা ইকুয়াল টু দিয়ে পার্ট পড়েছিল, ঠিক আছে? ইকুয়াল টু দিয়ে একটা পার্ট পড়েছিল। তাহলে দেখো, আমার মেন অ্যাপ্রোচ থাকবে যে এই পোর্শনের মধ্যে এটাকে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বানানো, ঠিক আছে? তো ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা কীরকমভাবে বানাতে চাইছি? জেনারেলি ডায়াগোনাল ম্যাট্রিক্স তোমরা দেখতে পাবে। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি বানাই, তাহলে সমস্ত ভ্যালুগুলো কি হয় বলো তো? গল্পটা কি হয়? ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সমস্ত ভ্যালুগুলো এক্স টু জিরো এক্স থ্রি জিরো হয়ে জিরো যাবে। হয়ে যাবে। তাহলে যদি জিরো। জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট ধরো ডায়াগোনাল এলিমেন্টের এখন সমস্ত ভ্যালু জিরো, অনলি এক্স ওয়ান আছে, জেড আছে, ওয়াই টু আছে, অ্যান্ড জেড থ্রি আছে। আচ্ছা, এক্স ওয়ানের সঙ্গে করসপন্ডিং কি আছে? এক্স আছে। জেড ওয়াই টু এর সাথে করসপন্ডিং ওয়াই আছে, অ্যান্ড জেড থ্রির সাথে মাল্টিপ্লিকেশন আকারে জেড আছে। তাহলে এখানে যে ভ্যালুগুলো পাবো, আমরা ডিরেক্ট বলতে পারতাম জেড থ্রি ইকুয়াল টু সি থ্রি, সরি, জেড ইকুয়াল টু সি থ্রি বলতে পারতাম, ওয়াই ইকুয়াল টু সি টু বলতে পারতাম, এক্স ইকুয়াল টু সি ওয়ান বলতে পারতাম। আচ্ছা, এই পার্টটা বুঝতে পারলে? এই বাকি টার্মগুলো কিন্তু তখন জিরো। করেসপন্ডিং আছে মানে বুঝলাম না, আরেকবার বলুন। হুম,
বলছো? সেখানে Z3 এর করসপন্ডিং এ Z আছে, Y2 এর করসপন্ডিং এ Y আছে, ওইটা বুঝলাম না, আরেকবার আচ্ছা বলুন। দেখো দেখো দেখো, 0 0 0, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা এক্স, 0 0, ওয়াই 0 0, জেড, এটা একটা ম্যাট্রিক্স তো। তাহলে এর সঙ্গে যখন আমার এই অপারেশন করে ইকুয়েশনগুলোর ডান দিকে ইকুয়াল টু লেখার পরে ভ্যালু বসানো ছিল, ঠিক আছে, 1 2 3 এরকম ভ্যালু ছিল, এগুলো চেঞ্জেস হয়ে এনি নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে। 1 2 3 ধরো এই কন্ডিশনে আসার পর এরকম হয়েছে, তো তখন আমি ডিরেক্ট বলতে পারবো যে জেড ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 2 অ্যান্ড এক্স ইকুয়াল টু 1। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, দেখো এটা হয় এক্স এক্স, এইভাবে হয়, তারপর পরপর পরপর চলতে থাকবে। তো বাকিগুলো যখনই আমি ক্যালকুলেশন করতে যাব তখন এইভাবে ডিরেক্ট আমি ভ্যালু পাই। কখন? তোমার ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবার আমরা কি করছি, এটাকে একটু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাবো, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাবো। তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আবার আমরা দেখেছি দুটো টাইপস, একটা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড অ্যানাদার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, যদি এই ধরনের কেস হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স গুলো কোনগুলোকে আমরা বলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? মনে আছে তোমাদের? পরের পেজে গেলাম, মনে আছে তোমাদের? ওপরের পোর্শনটা হবে স্যার। নিচের গুলো এক্স 0। 0, আচ্ছা আমি এখানে ধরো x1 x2 x3 লিখলাম, অ্যান্ড y1 y2 y3 লিখলাম, অ্যান্ড z1 z2 z3 লিখলাম। এবার তোমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে x2 x3 অ্যান্ড y3 এগুলো হবে 0, মানে যেটা যেটা আমি মার্ক করছি, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0। এটা কার ক্ষেত্রে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে একটু লক্ষ্য করে দেখো এখানে একটা তোমার ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, ঠিক আছে, যেটা আপার সাইডে, সেই জন্য আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হচ্ছে। এবার নিচের পোর্শনটা পুরোটা হচ্ছে জিরো ভ্যালু, অ্যান্ড ওপরের পোর্শনে তোমার ভ্যালু থাকবে, ওপরের হাফে ভ্যালু থাকবে, ওপরের হাফে ভ্যালু থাকবে, এটা তো তোমার ডায়াগোনাল পার্ট। যেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে? উল্টো কেস হবে, y1 z1 অ্যান্ড z2 0 হবে, ঠিক আছে। তো যে কোনো একটা ভাবে আমরা কাজ করতে পারবো। তো প্রথমে আমরা এটাকে দুটোভাবে কাজ করি, ভ্যালু বের করার জন্য আমরা দুটোভাবে কাজ করি। ফার্স্ট হচ্ছে তোমার এলিমিনেশন প্রসেস। এই যে x2 x3 y3 এগুলোতে তোমার জিরো থাকে না, এগুলোতে তোমার ভ্যালু থাকবে, দেখো এইগুলোতে ভ্যালু আছে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে তোমার রো অপারেশন কলাম অপারেশন করে চেঞ্জেস করে এইগুলোকে জিরো নিয়ে আসতে হবে, ঠিক আছে। জিরো নিয়ে এসে তোমাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাতে পারো বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাতে পারো। বানিয়ে তোমাকে এবার সলিউশন বের করার চেষ্টা করতে হবে। সলিউশন কিভাবে বের করবে? না, তোমাকে ব্যাক সাবস্টিটিউশন প্রসেস ইউজ করতে হবে। সেই প্রসেসটা আবার কি? সেই প্রসেসটা হচ্ছে এখানে যখন আমরা ম্যাট্রিক্সের ফরম্যাটে লিখলাম, লেখার পর এখানে দেখো করসপন্ডিং C1 C2 C3ও তো থাকবে, সেগুলো তোমার অ্যাটাচ হয়ে গিয়ে, মানে আমরা কাজ করার সময় পুরোটাকে অ্যাটাচ করে নিয়ে কাজ করব। ওই যে এইচ ট্যাগ ইউজ করব, এইচ ট্যাগ ইউজ করে পুরোটাকেই নিয়ে নেব। কারণ ইকুয়েশনে যদি তোমার থাকে যে এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 5, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করার সময় কি হবে? এখানেও তোমার 2 দিয়ে গুণ হবে। তাহলে ওই জন্য C1 C2 C3টাকে নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা যখনই কাজ করব C1 C2 C3 নিয়ে কাজ করব। আচ্ছা, এরপরে ধরো
এই পোর্শনটা শুধুমাত্র ম্যাট্রিক্সের এক্স ওয়াই জেড এর পোর্শন, আর এটা হচ্ছে তোমার ডান দিকের নিউমেরিক্যাল ভ্যালুগুলো। এবার দেখো, যদি এই ধরনের কেসের ক্ষেত্রে, এই কেসের ক্ষেত্রে আমি একটু তোমার কালিগুলো মুছে দিচ্ছি তাহলে সুবিধা হবে। এই ধরনের কেসের ক্ষেত্রে তোমার এই পোর্শন জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, করসপন্ডিং C1 C2 C3 থাকলো। আচ্ছা দেখো, আমরা যখন ইকুয়েশন ফর্ম করব তাহলে ওয়ানলি Z3 Z ইকুয়াল টু C3 বলতে পারবো। এখানে দেখো শুধুমাত্র এটার জন্য, তাই তো? অ্যাকচুয়ালি এই লাইনটা হওয়া উচিত ছিল তোমার 0 ইন্টু এক্স, 0 × x প্লাস 0 × y প্লাস Z3 ইন্টু জেড ইকুয়াল টু C3, তাই তো? যেহেতু এটা পুরোটাই জিরো, তাহলে জেড ইকুয়াল টু কী বলবো? C3/Z3। আচ্ছা দেখো, এটুকু বুঝতে পারলে কিনা দেখো, এই পোর্শনটুকু বুঝতে পেরেছো না আবার বলবো? পারোনি? দেখো এইখানেও জিরো আছে, তোমার এখানেও জিরো আছে, ঠিক আছে? এখানে Z3 লেখা আছে, এখানে C3 লেখা আছে। আচ্ছা এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে তো এক্স ওয়াই জেড থাকবে, তাই তো? আমি অনলি কোএফিসিয়েন্টগুলো লিখেছিলাম। ইকুয়েশন বানাতে গেলেই তো তোমার এক্স ওয়াই জেড থাকবে, তাই তো? ইকুয়েশন বানাতে গেলে কি থাকবে? এক্স ওয়াই জেড থাকবে না? কিন্তু আমি অনলি কোএফিসিয়েন্টগুলো লিখেছিলাম। এবার এক্স ওয়াই জেড আছে মানে কি, এগুলো তো জিরো দিয়ে আছে, জিরো মাল্টিপ্লিকেশন, তার জন্য 0 × x 0, 0 × y 0 অ্যান্ড Z3 মাল্টিপ্লিকেশন জেড ইকুয়াল টু C3 যদি হয়, তাহলে জেড ইকুয়াল টু কত? হাউ মাচ? C3/Z3। এত দূর ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, স্টেপ 1 ব্যাক সাবস্টিটিউশন প্রসেসের 1 নম্বর স্টেপ। ব্যাক সাবস্টিটিউশন প্রসেসের 2 নম্বর স্টেপে কি হচ্ছে দেখো, এখানে তোমার y2 ইন্টু ওয়াই প্লাস Z2 ইন্টু জেড ইকুয়াল টু কি C2 আছে, ঠিক আছে? কিন্তু ফার্স্ট প্রসেসে তুমি জেডের ভ্যালুটা পেয়েছো C3/Z3, তাহলে এখানে তুমি যদি জেডের ভ্যালু বসিয়ে দাও, জেডের একটা নিউমেরিক্যাল ভ্যালু আর এটাও একটা নিউমেরিক্যাল ভ্যালু, আর এই C2ও হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে তুমি ইজিলি y এর ভ্যালু এখান থেকে বের করতে পারবে। কি পারবে না পারবে না? কি পারা যাবে তো? দেখো ভেবে বলো, ভেবে ক্যালকুলেশন করে নিয়ে বলো। আচ্ছা যদি কারো মনে হয় কোথাও ডাউট হয়েছে তাহলে জানাবে, ঠিক আছে? সিমিলারলি দেখো, তোমার যদি জেড জানা থাকে, ওয়াই জানা থাকে, তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটাও ক্রিয়েট করতে পারবো পরের স্টেপে, ঠিক আছে? তাহলে এইভাবে একটার পর একটা রিপ্লেস করে আমরা প্রথমে জেড এর ভ্যালু বের করলাম, জেড এর ভ্যালু সেকেন্ডটাতে বসিয়ে ওয়াই এর ভ্যালুটা বের করলাম, তাহলে তারপরে ওয়াই আর জেড জানা আছে দিয়ে এ আননোন এক্স এর ভ্যালুটা বের করলাম। তাহলে এইভাবে একটার পর একটাকে রিপ্লেস করে বের করা হচ্ছে ভ্যালুগুলো, সেই জন্য এটাকে ব্যাক সাবস্টিটিউশন বলা হয়, ঠিক আছে? তাহলে এইভাবে দুটো প্রসেসে আমরা এক্স ওয়াই জেড এর সলিউশন বের করছি, এক্স ওয়াই জেড এর সলিউশন বের করছি, ঠিক আছে? চলো কোডিংয়ে কিভাবে হচ্ছে সেটা দেখে নিই। তো এখানে তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে, তো ইকুয়েশনটা যদি আমরা মেনশন করি তাহলে ইকুয়েশনটা এরকম টাইপের হতো।
প্রথমে আছে 1 1 1। আচ্ছা 1 1 1 মানে কি লিখবো বলো, তোমরাই বলবে। তিনটেই 1 আছে, x plus y plus z। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত লিখবো বলো? দেখা যাচ্ছে না তো। এখানে এখানে 3। বি 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 3। 3 স্যার। হ্যাঁ, এরপর দেখো পরেরটা 1 2 3 আছে, তার মানে এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 4, তার মানে 4। তারপরেরটাতে 1 4 9 মানে এক্স প্লাস 4y প্লাস 9z ইকুয়াল টু 6। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন। তোমাকে কোশ্চেনে তো এরকম দেবে না, তোমাকে কোশ্চেনে এরকম ইকুয়েশন বলে দেবে, তারপরে এক্স ওয়াই অ্যান্ড জেড এর ভ্যালু বের করতে বলা হবে। ঠিক আছে, তো তোমরা কিভাবে করবে গজ এলিমিনেশন বা যে পাইভটিং প্রসেস সেটা কিভাবে করবে। তো আমাদের মেন টার্গেট থাকবে যে এটাকে জিরো বানানো। বলো মেন টার্গেট কি কি থাকবে? এইটাকে জিরো বানানো, এইটাকে জিরো বানানো আর এটাকে জিরো বানানো। ঠিক আছে, যদি এই তিনটেকে জিরো বানাই তাহলে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানিয়ে ফেলবো। ঠিক আছে, আর যদি এইটাকে জিরো বানাতাম তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতো। এবার এটাকে যে জিরো বানাবো সেটা কিভাবে বানাচ্ছি, লজিক আমরা কি ইমপ্লিমেন্ট করছি। যে কোনো প্রবলেমসের ক্ষেত্রে, যে কোনো প্রবলেমস, এখানে এই ধরনের ইকুয়েশন ছাড়াও তুমি অন্য কোনো ইকুয়েশন দাও, তোমার এই তিনটে ভ্যালুকে, মানে এই যে তিনটে ভ্যালু আছে এই তিনটে ভ্যালুকে জিরো করার যে প্রসেস, সেটার একটা কমন লজিক ইউজ করা হয়েছে। সেই লজিকটা কি একটু আমরা দেখব। ওকে, আচ্ছা তারপর আমি লাইন বাই লাইন বলে দিচ্ছি। আচ্ছা দেখো, এ মানে হচ্ছে এই পোর্শনটাকে এ ধরা হয়েছে, এই পোর্শনটাকে এ ধরা হয়েছে, অ্যান্ড এই পোর্শনটাকে বি ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো তুমি তো কম্পিউটারে এইভাবে লিখতে পারবে না, সেই জন্য তোমাকে এ একটা ম্যাট্রিক্স আকারে নেওয়া হয়েছে। দেখো দুটো ব্র্যাকেট আছে, এগুলো কিন্তু একটু সাবধানে। এই পোর্শনটা একটা সিঙ্গেল লিস্টে লেখা আছে বি। ওকে, আচ্ছা এটাকে আমরা কাজ করার জন্য, কাজ করার সুবিধার জন্য, যেহেতু এরপরে আমাদের কাজ করতে হবে, এটাকে লিস্ট এলিমেন্টের মধ্যে রাখিনি, এটাকে কি বানিয়ে নিয়েছি, অ্যারে বানিয়ে নিয়েছি। ঠিক আছে, অ্যারে বানিয়ে নিয়েছি। এরপর কি করেছি দেখো, যেহেতু এটা এ বলছিলাম আর এটা বি বলছিলাম, তো এই এ বি এর অপারেশন করার সময় একসাথে সবগুলোকে নিয়ে কাজ করতে হবে। সেই জন্য এ বি এর ভ্যালু অ্যাসাইন করলাম এই পুরো এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট, তার সঙ্গে 3 4 6কে নিয়ে। তো এ এ ম্যাট্রিক্সের মধ্যে যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোকে নিয়ে তো আমরা এখানে ডিফাইন করেছি, আর বিগুলোকে আলাদাভাবে করেছি। এবার কথা হচ্ছে যে এইগুলো সমস্তগুলোকে পাশাপাশি আমাকে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসবো, মানে 1 1 1, আচ্ছা করসপন্ডিং 3, আচ্ছা এখানেও 1 2 3 দেন 4, তারপর 1 4 9 দেন 6। হ্যালো, পরে ফোন করছি। 1 4 9 অ্যান্ড 6। ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে তোমার এর পার্ট আর এটা হচ্ছে বি এর পার্ট। এই কাজটাকে মানে এই এ আর বি পাশাপাশি অ্যাটাচ করার জন্য আমরা এখানে এই জিনিসটা ইউজ করেছি। ঠিক আছে, আর হচ্ছে দেখো এখানে লেখা আছে এ কমা বি ডট রিসেপ -1, 1। আচ্ছা রিসেপের কি কাজ? রিসেপে হচ্ছে তোমার এই যে একটা লিস্ট ক্রিয়েট করেছি, এই লিস্টটাকে আবার পরে কি বানিয়েছি দেখো, অ্যারে বানিয়েছি। সেই অ্যারেটা একটা, যদি আমরা ম্যাট্রিক্স বানাতাম তাহলে একটা রো ম্যাট্রিক্স হিসেবে আছে, এটাকে আমরা কলমে নিয়ে যাব। মানে দেখো এটা তো একটা তোমার 2D ফর্মে আছে, 2D কার্টেসিয়ান ফর্মে আছে। এবার এটাকে যদি আমরা ডিরেক্ট অ্যাটাচ করতে যাই তাহলে এটা একটা রো হিসেবে ছিল 3 4 6, 3 4 6 একটা রো হিসেবে ছিল, কিন্তু সেই রোটাকে আমরা কলম বানালাম, কলম বানিয়ে পাশাপাশি অ্যাটাচ করলাম।
তো পাশাপাশি অ্যাটাচ করার জন্য আমরা ইউজ করলাম এইচ স্ট্যাক, মানে হরিজন্টাল স্ট্যাক। বোঝা গেছে এত দূর অবধি? এত দূর অবধি ক্লিয়ার সবার? কি ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ স্যার খেতে বসেছি। আচ্ছা দেখো, তারপরে এখানে দেখো এন ইকুয়াল টু লেন বি বলে লেখা আছে। এন ইকুয়াল স্যার টু লেন, হ্যাঁ বলো। স্যার এইচটাকে স্যার রিশেপে -1 to 1 স্যার ওটা একটু বলে দেন। হ্যাঁ ওইটাই তো এতক্ষণ বললাম, যে এটা তোমার কি হয়ে আছে, এটা একটা রো হয়ে আছে। তাহলে এখানে তোমার 3x3 সঙ্গে একটা রো তুমি অ্যাটাচ করতে পারবে? না স্যার। 3x3 সঙ্গে একটা রো অ্যাটাচ করতে পারবো না। কারণ হচ্ছে দেখো, এটা হচ্ছে এর মানে এ এর অর্ডার হচ্ছে তোমার 3x3। আচ্ছা বি এর অর্ডার বলো 1x3। তাহলে এটা অ্যাটাচ হবে না, কারণ এটা একটা রো হিসেবে আছে। রোকে আমি কিভাবে অ্যাটাচ করবো? তো সেই জন্য এটাকে ইন্টারচেঞ্জ করতে হবে, এটাকে 3x1 এ নিয়ে যেতে হবে। তো 3x1 মানে অ্যাকচুয়ালি তোমার রোটাকে কলামে কনভার্ট করতে গেলে আমাকে -1, 1 দিয়ে আমি রিসেপে ইজিলি ম্যানেজ করে নিতে পারবো। বুঝলে? এটাতে কিছুই কাজ করা নেই, এটাতে হ্যাঁ স্যার, শুধুমাত্র বুঝতে তোমার পেরেছি। এই রোটাকে কলম বানানো হয়েছে। ঠিক আছে, এটা তুমি আলাদা করেও করে নিতে পারতে, যে বি বি প্রাইম এরকম ভাবেও কাজ করতে পারতে, যে একটা এক জায়গায় দিয়েছো বি, এক জায়গায় তারপরে হয়তো B_1 বা B1 এরকম নাম দিচ্ছ। এটা তুমি বাইরেও কাজ করে নিয়ে এখানে করতে পারো। তো আমি কি করেছি, একটা লাইনের মধ্যে পুরো কাজটা করে নিয়েছি। np.h স্ট্যাক a, b যদি আমরা লিখি, তাহলে a, b মানে হচ্ছে এর ভ্যালু বি এর ভ্যালু অ্যাটাচ হবে। এবার b.রিসেপ ইউজ করেছি, মানে আমাদের বিটার রোতে ছিল সেটাকে কলামে কনভার্ট করেছি। ঠিক আছে, এই কাজটা হচ্ছে এখানে। এরপরে দেখো আমাকে এন ইকুয়াল টু লেন বি। আচ্ছা লেন বি মানে 1 to 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাবো, 0 1 2 পাবো। যেখানে রেঞ্জে ইউজ করব সেখানে 0 1 2 পাবো। চলে এসো, এবার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিভাবে ফরমেশন হচ্ছে বা কাজ কিভাবে করছে। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য প্রথমে আমরা কি করলাম, ফর আই ইন রেঞ্জ এন, মানে ফর আই ইন রেঞ্জ তিনের আগে অবধি যাবে 0 1 2, তাহলে 3বার আমার ইটারেশন হবে আই লুপের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমি একটা এ জেনারেট করছি, সেই এ হচ্ছে এ বি এর এ বি অফ আই। তাহলে এ বি মানে কোনটা, এ বি মানে হচ্ছে তোমার ওই পুরোটা মানে এখান থেকে শুরু করে এটা পুরোটা এ বি। এবার এ বি অফ আই, আই এর ফার্স্ট ভ্যালু কত হবে, আই এর ফার্স্ট ভ্যালু টোটাল 0 1 2 আছে, তাহলে ফার্স্ট ভ্যালু 0। তাহলে এ বি আই যদি আমি বলি এই পুরোটার মধ্যে, তাহলে কাকে পাবো, এই পোর্শনটাকে পাবো। ঠিক আছে, এই পুরো রোটাকে পাবো। কখন পাবো, যখন ফার্স্ট টাইম আমি কাজ করছি তখন। আবার আয়ের ভ্যালু যখন চেঞ্জেস হয়ে যাবে, আয়ের ভ্যালু 0-র পরে 1 হবে, এই লুপটা তো চলবে, এই লুপটা চলার পরে আয়ের ভ্যালু এখানে 1 একবার হবে। যখন আয়ের ভ্যালু 1 হবে তখন কিন্তু এই স্মল এ ইকুয়াল টু কোনটা হবে বলো, আই চেঞ্জ হয়ে যাচ্ছে, এ বি আই হচ্ছে, তার মানে চেঞ্জেস হয়ে এটা হয়ে যাবে। তারপরের ক্ষেত্রে যখন 2 লেখা থাকবে তখন চেঞ্জেস হয়ে আরও নিচে নেমে এটা হবে। ঠিক আছে, এতদূর অবধি সবার ক্লিয়ার এ কিভাবে বের করলাম? তারপরে চলো এরপরে সেকেন্ড কাজ করার সময়, এটা এতক্ষণ অবধি আমরা এ বের করলাম। এবার সেকেন্ড কাজ করার সময় আরও একটা অন্য লুপ নিয়েছি, ফর জে ইন রেঞ্জ, যে একটা লুপ নিয়েছি। জের ভ্যালু সবসময় হবে তোমার আই প্লাস 1, মানে আয়ের ভ্যালু তোমার যদি ধরো আয়ের ভ্যালু যখন 0 তখন জের ভ্যালু কত হবে 1। তাহলে জের ভ্যালু কাজ করবে 1 and 2 এ কাজ করবে, কিন্তু জের ভ্যালু তোমার 3-তেও কাজ করাতে হতে পারে। সেই জন্য
কিছু লিমিটেশন আমাদেরকে ক্রিয়েট করতে হবে। যদি 3-তে কাজ করাতে হয় তাহলে 3+1 লিখতে হবে, কিন্তু এখানে 3 এর কোনো রো আছে, তাহলে এই জায়গাটাতে আমার কাজ করানোর কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমার কাজ দরকার নেই, মানে তোমার এটা হচ্ছে 0th, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে ফার্স্ট আর সেকেন্ড কাজ করবে জে লুপের হয়ে। এখানে একটা ছোট্ট বি নিয়েছি, বি এর ক্ষেত্রে লেখা আছে এ বি জে। তাহলে দেখো স্মল এ দ্বারা কি পেলাম, ফার্স্ট রোটাকে পেলাম। আচ্ছা, স্মল বি দ্বারা কাকে পেলাম, সেকেন্ড রোটাকে পেলাম। আচ্ছা, একটু এটা পরিষ্কার করে দিলে ভালো হয়। 1 2 3 4 5 6 7 8 9 1 2 3, আচ্ছা এরকম টাইপের। ঠিক আছে, তাহলে স্মল এ ইকুয়াল টু এটা পেয়েছি অ্যান্ড স্মল বি ইকুয়াল টু এটা পেয়েছি। কখন, যখন ফার্স্ট টাইম ইটারেশন হচ্ছে, অনলি তখন। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বলো যে ধরো এখানে এই 4টাকে 0 করব। ঠিক আছে, কিছু একটা চেঞ্জেস করে, কি কি চেঞ্জেস করে এটাকে 0 করা যেতে পারে। আমার টার্গেট এই 4টাকে 0 করব। প্রত্যেকটা থেকে 4 সাবস্টিটিউট করো। প্রত্যেকটা থেকে ট্র্যাক করবো আর 4। প্রত্যেকটা থেকে 4 বিয়োগ করে দেবো, তাই তো, হ্যাঁ স্যার। দিয়ে 0 বানিয়ে দেবো। আচ্ছা, কিন্তু আমি যখন অন্য কোনো কোশ্চেন নেব, ঠিক আছে, তখন সেখানে তো এটা যে 4 থাকবে সেটা তো আমি শিওর না। ঠিক আছে, অন্যান্য ভ্যালু থাকতে পারে। তাহলে আমি লজিক্যালি এখানে বলতে পারবো না যে 4 বাদ দিয়ে কাজ করব। ঠিক আছে, তো সেই জন্য আমি একটা ছোট্ট প্রসেস ইমপ্লিমেন্ট করেছি এখানে। দেখো এ আই বাই বি আই। আচ্ছা, এটা ধরো এটা 5 আছে, ধরে নাও এটা 5 আছে, 5 2 1 3 1। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এখানে এম একটা ভ্যালু নেওয়া হচ্ছে এ আই স্ল্যাশ বি আই। আচ্ছা, এ আই মানে কোন পার্টটা আসবে, এ আই মানে এটা এ। আচ্ছা, আই মানে 0, তাহলে এ যদি এই পুরো রোটা হয় তাহলে আই এর 0 পজিশনে কে আছে 5, অ্যান্ড বি এর 0 পজিশনে কে আছে 4। তাহলে এম এর ভ্যালুটা কি হচ্ছে এখন 5/4। ঠিক আছে, তাহলে দেখো এ বি জে কি ভ্যালু তৈরি করছে, এ বি জে কি ভ্যালু তৈরি করছে। প্রথমে হচ্ছে তোমার এ মাইনাস এ, মানে এটার সাথে কাকে মাইনাস করবে, এম ইন্টু বি, এম ইন্টু বি মানে বি এর এই যে পোর্শন, এখানে আমি কি করব 4 ইন্টু 5/4। দেখো এম ইন্টু বি এর ভ্যালু সেটা দাঁড়াচ্ছে কিনা দেখো, এটা হচ্ছে এম এর ভ্যালু, এটা হচ্ছে তোমার বি এর ভ্যালু, মানে বি এর রো। শুধুমাত্র আমি প্রথম পোর্শনের ক্ষেত্রে বলছি, বুঝতে পারছো না পারছো না। এখানে দেখো ইকুয়েশনে লেখা আছে এ মাইনাস এম মাল্টিপ্লিকেশন বি, এই দেখো। ঠিক আছে, এই পোর্শনটার কথা বলছি। তো এ মানে কত, এ মানে হচ্ছে তোমার এই পুরো রোটা, পুরো রোয়ের সমস্ত ভ্যালুগুলোকে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, তো আমি যদি ফার্স্ট ভ্যালু নিয়ে কাজ করি অনলি, তাহলে ফার্স্ট ভ্যালুটা কত 5 এর ক্ষেত্রে, মাইনাস, এখানে মাইনাস সাইন ইউজ করা আছে, এম, এম মানে কোনটা মাল্টিপ্লায়ার যেটা ইউজ করেছি, দেখো এআই বাই বিআই, মানে এটা এআই বাই বিআই 5/4, তাহলে এম ইকুয়াল টু 5/4, এটা হচ্ছে 5/4, অ্যান্ড বি, বি মানে কোনটা 4। তাহলে দেখো কাটাকাটি হয়ে দুটো 5 চলে এলো, তাহলে কি এলো 0 এলো।
এবার তুমি এখানে যে কোনো ভ্যালু বসাও, মাল্টিপ্লাই যখন আমরা এআই বাই বিআই করবো অ্যান্ড এ মাইনাস এম ইন্টু এআই বাই বিআই করবো, প্রত্যেক ক্ষেত্রে এখানে 0 আসবে। সে তুমি যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু বসাও, ঠিক আছে? তো এটা তোমার শুধুমাত্র আয়ের ভ্যালু যখন 0 তখন হচ্ছে। যখন আয়ের ভ্যালু হয়ে যাবে তোমার 1, তখন এই পোর্শনটাকে 0 করার পর পরবর্তী পোর্শনটাকেও 0 বানাবে। এটাকে 0 বানাবে, তারপর এটাকে 0 বানাবে, তারপর এই পোর্শনটাকে 0 বানাবে। যদি আমার 4x4 অর্ডারের ম্যাট্রিক্স হতো, তাহলে 4x4 অর্ডারের ম্যাট্রিক্স যদি হতো, মানে ধরো এটা কি, এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা কিন্তু তোমার 3x4 অর্ডারের ম্যাট্রিক্স বলতে পারবো না, কারণ এই পোর্শনটা হচ্ছে তোমার ডান দিকের পোর্শন থেকে এই স্ট্যাক হয়ে এসছে। সো আমাদের মেন টার্গেট এই পোর্শনটাকে নিয়ে থাকবে। তাহলে 3x3 অর্ডারের যদি হয়, তাহলে এই পোর্শনটা 0 হবে, দেন এই পোর্শনটা 0 হবে, তারপর এই পোর্শনটা। তো তোমরা এই যে মিডিলের প্রিন্টগুলো আছে, এগুলো দিয়ে তোমরা ইজিলি চেঞ্জেসগুলো পরপর দেখতে পারবে। যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, তো আমি আর তোমাদের চেঞ্জেসটা দেখাচ্ছি না। তোমরা হ্যাশট্যাগ তুলে দিয়ে প্রিন্ট করবে, দেখবে চেঞ্জেস দেখতে পারবে, ঠিক আছে? ভিডিওতেও তোমাদের দেওয়া আছে, আগের ভিডিওতে এটাতেও সেম জিনিসই থাকবে। তাহলে এইভাবে আমরা কি করলাম, প্রথমে দেখো একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানিয়ে নেওয়ার চেষ্টা করবো। এখানে আমরা বানিয়েছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে ব্যাক সাবস্টিটিউশন, ঠিক আছে? তো ব্যাক সাবস্টিটিউশন যখন ইউজ করছি আমরা, সেক্ষেত্রে এই যে স্টেপ বাই স্টেপ এই জায়গাটাতে ধরো 9z = 3, ধরো এই জায়গাটা 0 বানিয়ে দিলাম, এটা 0 বানিয়ে দিলাম, এটা 0 বানিয়ে দিলাম, তাহলে এখন কি কেস হবে? তাহলে 9z = 3 নামে একটা ইকুয়েশন পাবো। তাহলে z = 9/3 = 3। এটার ক্ষেত্রে পাবো 5y + 6z = 2। আচ্ছা, z এর ভ্যালু অলরেডি আমরা 3 পেয়েছি, তাহলে 5y = 2 - 3 × 6 মানে 18। তাহলে y = 16/5 অ্যান্ড সামনে একটা মাইনাস। এই ডেটাটার রেসপেক্টে কাজ করলে, এখানে তো ডেটা তোমাদের চেঞ্জ হচ্ছে, তো সেইভাবে এখানে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। তো প্রথমে হচ্ছে xi, মানে অ্যাকচুয়ালি xi মানে ফার্স্টের ক্ষেত্রে আমরা জেড ভ্যালুটা পাবো, কারণ কাজ করছি সবসময় উল্টো দিক থেকে। যেহেতু আমরা তোমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিয়েছি, তো ফরমেশনটা তোমার এরকম থাকবে, অ্যান্ড এই পোর্শনের মানে জেডের ভ্যালুটা আমরা আগে পাবো, আমরা উল্টোভাবে কাজ করছি। তো প্রথমে এবি মানে পুরো স্ট্যাক ম্যাট্রিক্সটা, তাহলে এবি আই এন পজিশন মানে লাস্ট পজিশন, অ্যান্ড ABII। আচ্ছা, ABIN বাই ABII মানে হচ্ছে তোমার এই ভ্যালুটা বাই এই ভ্যালুটা, এই ভ্যালুটা বাই এই ভ্যালুটা। দেখো ABIN বাই ABII, আই মানে ডায়াগোনাল ভ্যালুটা, ঠিক আছে? তো এখন আই এর ভ্যালুটা কত? ম্যাক্সিমাম, কারণ ভ্যালু তোমার হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুর দিকে আসছে। তাহলে এটা যদি 0 0 হয়, তাহলে এটা কি হবে? 1 1, এটা হবে 2 2। তাহলে দেখো ABII মানে এই পোর্শনটা নিচে চলে যাচ্ছে, 3 নিচে চলে গেল, অ্যান্ড IN হচ্ছে তোমার এই ভ্যালুটা। তাহলে এইটা বা এটা মানে জেডের ভ্যালু আসবে। ঠিক আছে? তাহলে এইভাবে পরপর আমরা xiটাকে প্রিন্ট করেছি। xiটাকে প্রিন্ট করার পরে আমরা আবার সাবস্টিটিউশন করেছি, সাবস্টিটিউশন করে xi এর এই জায়গাটা দেখি, এরপরে এর ভ্যালুটাকে পুট হওয়ার পর তোমার y এর ভ্যালুটা বেরোবে, এর ক্যালকুলেশন হয়ে ভ্যালু বসে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে মাইনাস ইকুয়াল টু অ্যাসাইন করা আছে, তোমরা এটাও রিপিটেশন করতে পারো, ABJI - ABJI মাল্টিপ্লিকেশন xi করতে পারো।
এই পুরোটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাই লেখা আছে ব্যাক সাবস্টিটিউশন প্রসেসের, যেটা আমি তোমাদের কোথায় এই জায়গাটাতে ডিসকাস করছিলাম, এখানে ডিসকাস করেছিলাম ম্যাথমেটিক্যালি। ঠিক আছে, আচ্ছা চলো রান করে দেখি রেজাল্ট কি আসছে। দেখো রান করার সঙ্গে সঙ্গে এখানে এ বি মানে হচ্ছে পুরোটা এটা স্ট্যাক করার পর 111 123 149 অ্যান্ড 346 পুরোটা স্ট্যাক করার পর, অ্যান্ড রেজাল্ট হিসেবে আমরা পেয়েছি 012, এটা এক্স ওয়াই জেডের রেজাল্ট 012। ঠিক আছে, তো কোনটা এক্স কোনটা ওয়াই কোনটা জেড এটা ডিপেন্ড করছে তোমার অ্যারেঞ্জমেন্টের উপর। এখানে যদি আমরা কিছু চেঞ্জেস করতাম আগে পরে তাহলে এখানেও রেজাল্টটা আগে পরে দেখতে পেতাম, কিন্তু তোমরা ওই 012ই রেজাল্ট পাবে। কোনো ইকুয়েশান আগে লেখো কোনো ইকুয়েশান পরে লেখো সেটা ম্যাটার করবে না, তোমরা 012ই রেজাল্ট পাবে। এই পার্টিকুলার ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়েশান চেঞ্জেস করলে রেজাল্ট চেঞ্জেস হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে?